আমরা জানি যে এসইউসিআই পার্টি এবং এসইউসিআই পার্টির যত গণসংগঠন আছে এরা প্রবল লড়াইয়ের ভেতর দিয়ে চলেছিল গত কয়েক বছর ধরে, এবং আমরা দেখেছি যে বিজেপি বিরোধী বিজেপির তথাকথিত বিজেপির বিভিন্ন নীতিগত অবস্থান যেগুলো নিয়ে এসইউসিআই পার্টির বিরাট প্রতিবাদ আমরা বিভিন্ন সময় ধ্বনিত হতে দেখেছি। কিন্তু হঠাৎ করে আমাদের মনে হচ্ছে যে 2024 লোকসভা ইলেকশনের আগে এসইউসিআই পার্টির মূল যে তাদের যে আক্রমণের অভিমুখ, সেই অভিমুখ যেন কিছুটা রাজ্যের দিকে ঘুরে গেছে। এবং আপনারা দেখা যাচ্ছে যে এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে অবশ্যই আপনারা স্বীকার করবেন যে আমাদের গণতন্ত্র একটা বিশাল অনিশ্চয়তার ভেতর গিয়ে পড়েছে, এবং আগামীতে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে আগামীতে আর ইলেকশন হবে না। এটা নাকি আরএসএসেরও একটা ঘোষিত নীতি, ঘোষিত একটা অবস্থান। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা যে ইন্ডিয়া জোটে থাকলেন না, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? প্রথমত আমাদেরকে যেটা ফেস করতে হয়েছে যে আমরা নাকি তৃণমূল সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছে না, এই বক্তব্য আপনাদের কোন জায়গায় উত্তর করতে হয়েছে। আমরা বরং বিজেপির বিরুদ্ধে আন্দোলন করি, তৃণমূলের সঙ্গে আমাদের নাকি একটা কোথাও গোপন বোঝাপড়া আছে, এরকম প্রচার করা হয়। ঘটনা তার আদৌ না। গোটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যেহেতু সরকারি ক্ষমতায় আছে, কেন্দ্রীয় সরকার, ফলে আমাদের দলের কোথাও কোনো অবস্থা নেই, কোথাও তার কোনো লেখা, তার বলা, তার কোনো ভূমিকার প্রশ্নে কোথাও বিজেপির সঙ্গে সামান্যতম বিজেপির পলিসির সঙ্গে আমরা কোথাও সহমত পোষণ করছি, এরকম কোথাও নেই। ওদের সঙ্গে কোনো জোটে যাওয়া, রাজনীতি করতে পারে এমনকি কোনো প্ল্যাটফর্মে পর্যন্ত আমরা কখনো খুঁজে পাই যাবে না কংগ্রেস না বিজেপি। দুটো শক্তিকে আমরা মনে করি ভারতবর্ষের মালিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণীর সবচেয়ে বিশ্বস্ত দল ছিল কংগ্রেস ও বিজেপি। এখন সেটা বিকল্প হিসাবে তারা বিজেপিকে দাঁড়াতে পারছে। এই দুটো এই যে মালিকদেরই লক্ষ্য, মালিকরা এটা তৈরি করছে। আর যেহেতু রাজ্য রাজনীতিতে ফোকালটা সবসময় থাকে রাজ্য, পঞ্চায়েতে যদি যেতে হয় পঞ্চায়েত, তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেটে যখন আমরা রাজনীতিটা করছি, এই সরকার যে সমস্ত আক্রমণ নানান ক্ষেত্রে তারা একই আক্রমণ করছে। কিন্তু সিপিএম যে কাজগুলো করেছে, আমরা 34 বছর ধরে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাতে আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু সিপিএম ব্যক্তিগতভাবে হত্যা করেছে আমাদের প্রায় 150 জন থাকে, পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন। ফলে সেই সিপিএমের যে সমস্ত পলিসিগুলো ছিল সব প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, এর প্রশ্নে, বিদ্যুতের প্রশ্নে, সবটাই সিপিএমটা কাছে এক্সটেনশন বিজেপি তৃণমূল। ফলে সেই আন্দোলনগুলো ইস্যুগুলো সব একই আছে, এবং আন্দোলনের ইস্যুগুলোর ক্ষেত্রে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি থেকে শুরু করে আপ, ওই নীতিশ কুমার যে যেখানে আছে, ফলে সবার পলিসি কিন্তু একটা বেসরকারি করে। আমরা কেমন বলছি যেগুলো হচ্ছে পরিষেবামূলক, এগুলো হচ্ছে পরিপূর্ণ সরকারি দায়িত্ব করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে ইন্ডিয়া জোট, যে সেকেন্ড যে আমরা মুভমেন্টটা করছি কিন্তু পরিপূর্ণ বিজেপি। জাতীয় শিক্ষানীতিটাকে আমরা মনে করছি সবচেয়ে বড় আক্রমণ। যে আমরা মনেই করি, যেহেতু আমরা শিক্ষার আন্দোলন করতে গিয়ে আমরা এই বক্তব্যটা খুব ফোকাল করেছি, হাইলাইট করেছি, যে ধরেই নিন যে কোনো একটা ক্ষেত্রে একটা আক্রমণ হচ্ছে জীবিকার প্রশ্নে, তাতে ঠিকই কিছু মানুষের কষ্ট হয়, কিছু মানুষ মারাও যেতে পারে। কিন্তু যদি একটা জাতিকে দীর্ঘদিনের জন্য তাকে পঙ্গু করে রাখতে হয়, তাহলে তার শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ এর উপর আক্রমণ করে। ফলে সেই আক্রমণটি জাতীয় শিক্ষা। ফলে এইটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে সর্বভারতীয় আমরা আন্দোলন গড়ে তুলছি, এবং আগেই বললাম আমি সেই আন্দোলনে বিপুল সাড়া। এবং বলতে গেলে ভারতবর্ষে এখন যাদের সত্যিকারী ইন্টেলেকচুয়াল বলা হয়, তাদের প্রায় সিংহভাগ আমাদের সঙ্গে, প্রায় 90% অন্য কোনো ফোরাম নেই, তারা আমাদের সঙ্গে এসেছে সমস্ত। মানে এই আর ইন্ডিয়া জোট মানে হচ্ছে ইন্ডিয়া জোটের যারা শরীর, আপনারা সকলেই জানেন, কংগ্রেস হচ্ছে তার মাথা, তার নেতৃত্বে আছে। যে কাজগুলো আজকে বিজেপি করছে, মানে যে কোনো প্রশ্নে এই সমস্ত কাজগুলো সবটাই তো কংগ্রেস। একজন বিখ্যাত সাংবাদিকের উদ্ধৃত, আপনারা তো সাংবাদিক নিশ্চয়ই জানেন, নামটা আমি ভুলে গেছি, পাঞ্জাবের নাম, তিনি বললেন যে কংগ্রেসের সঙ্গে বিজেপি পার্থক্য হচ্ছে কংগ্রেস প্লাস গরু হচ্ছে বিজেপি, আর বিজেপি মাইনাস গরু মানে হচ্ছে কংগ্রেস। পলিসি সমস্ত প্রশ্ন দেখবেন কোথাও কোনো পার্থক্য নেই। শুধু এই যে টাকার অঙ্কের দেখলেন, এরা 50% পেয়েছে, এর টাকাটা কংগ্রেস সরকার থেকে সে পেতো, এটা এরাও ইলেকট্রাল বন্ডের টাকা, কোনো পার্থক্য নেই, কোনো প্রশ্ন। কিন্তু ঠিকই
এই যে ফ্যাসিবাদ যেটাকে বলা হচ্ছে, যে আমরা সকলেই বলছি, সাধারণ যারা হচ্ছে ফ্যাসিবাদী সরকার মোদি, আমরা মনে করছি ফ্যাসিস্ট, পরিপূর্ণ ফ্যাসিস্ট। এবং ফ্যাসিস্ট মানে হচ্ছে কি, ফ্যাসিস্ট কথাটার মানে কি, ফ্যাসিবাদ সম্পর্কে অনেকের ধারণা হচ্ছে যে মুসলিনি হিটলার ফ্যাসিবাদ নিয়ে এসেছিলেন, মানে মূলত ফ্যাসিবাদ কথাটার উদ্গাতা হচ্ছে মুসলিনি, মানে নাৎসিবাদের উদ্গাতা হচ্ছে একই বিষয়টা, একই নাম আলাদা। অনেকেই মনে করে যে ইটালিতে মুসলিনের পতন, জার্মানিতে হিটলারের পতনের পর ফ্যাসিবাদ শেষ হয়ে গেছে। আমরা তা মনে করি। আমাদের নেতা কংগ্রেস সিদ্ধার্থ সর্বরা মহান নেতা বলি আমরা, হিন্দুর অন্যতম মহান দার্শনিক, তিনি বলছেন যে ফ্যাসিবাদকে হচ্ছে আজকের ক্ষয়িষ্ণু পুঁজিবাদের তার অস্তিত্ব রক্ষার জন্য তাকে ফ্যাসিবাদ আনতেই হবে। এবং এই বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থা, ভোটের যে সংসদীয় ব্যবস্থা, এই ব্যবস্থায় যেই সরকারি ক্ষমতায় যাবে তাকে ফ্যাসিবাদী পথেই থাকতে হবে। এটা বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিজম। আর এটা হচ্ছে অল আউট ফ্যাসিজম, যেটা বিজেপি সেদিকেও যাচ্ছে। ফ্যাসিজম কথার মধ্যে আপনি প্রশাসনের যে কোনো স্তরে যান, দেখবেন সেখানটায় কমপ্লিটলি কন্ট্রোলটা হচ্ছে তাদের। এবং বিজেপি কীভাবে সেটা কেন্দ্রীকরণ করছে, আর যে কংগ্রেসও করেছে, কিন্তু এরা আরও ব্যাপকভাবে করছে। মানে এই জায়গা থেকে সকলকেই যেতে হবে, সে একেও যেতে হবে, ওই তুরস্কের যে যিনি মাথা তাকেও যেতে হচ্ছে, পুতিনকেও যেতে হচ্ছে, বালসোনারকেও যেতে হয়েছিল। যে যেখানে ক্ষমতায় আছে আজকে ক্ষয়িষ্ণু পুঁজিবাদের এই কর্পোরেট পুঁজির যুগে, তাকে ফ্যাসিবাদী হতেই হবে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। আর অল আউট ফ্যাসিজম তারা আনার চেষ্টাই করছে। মানে সেই দিক থেকে তার বিরুদ্ধে আমাদের মুখ্য আক্রমণটা হচ্ছে মোদির বিরুদ্ধে, মুখ্য আক্রমণ হচ্ছে বিজেপির। আমাদের বুকলেট আপনি পড়ুন, আমাদের লেখা পড়ুন, আমাদের যে কোনো রাজনৈতিক বক্তব্য পড়ুন, আমাদের মূল আক্রমণের লক্ষ্য হচ্ছে বিজেপি। তার সঙ্গে এরা সেই অর্থে তো অনেক অসংগঠিত তৃণমূল, সে আজ আছে কাল থাকবে কিনা সন্দেহ, আর 5 বছর পরে আদৌ পার্টিটাই থাকবে কিনা, এটা আহামরি কোনো বিষয় না। তার বিরুদ্ধে আমাদের মুভমেন্ট করতে হবে, কারণ সরকারি ক্ষমতায় আছে, রাজ্যের সরকার, রাজ্যের উপর নানান আক্রমণ শুরু হচ্ছে, এই চুরি দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা বলবো না। তো আমরা মূল আক্রমণটা করছি, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবাংলাতেও এই রাজ্যে রাজনীতি করতে গিয়ে আমাদের মুখ্য আক্রমণের লক্ষ্য হচ্ছে, মানে আমরা প্রথম এটা করছি আমরা বিজেপি, এটা হচ্ছে আমাদের কথা। আর ইন্ডিয়া জোটে সেই কংগ্রেস এই কাজগুলোই করেছে, এবং তার সঙ্গে যারা আছে আপনারা সকলেই জানেন, এই সিপিএমও তার সঙ্গে আছে, তার সঙ্গে মমতাও আছে, এরাও সকলেই আছেন, এরাও একই কাজ করছে। ফলে ইন্ডিয়া জোটটা হচ্ছে একে অপরের বিকল্প না, ভোটের বিকল্প। আর আমরা চাইছি, যথার্থই আমরা চেয়েছিলাম এবং আমরা অ্যাপিলও করেছি, এখনও করছি, আমরা চাই গোটা ভারতবর্ষ জুড়ে একটা অল আউট লেফট ইউনিট, যাই শক্তি থাকবে আমাদের, এবং যদি সত্যিই এখনও যা শক্তি আছে বামপন্থী যতটুকু আছে, এই লেফট ইউনিটটা হতো অসংখ্য মানুষ, শ্রমজীবী মানুষ, এই মানে মধ্যবিত্ত স্তরের যারা মানুষ, শিক্ষিত মানুষ, এবং তারই সঙ্গে হচ্ছে এরা শিক্ষিত, এমনকি সাংবাদিক বন্ধুরা, তারা পর্যন্ত এই লেফট ইউনিটকে সাপোর্ট করে, মানে এই জায়গায় যেত মানুষ বিরাট সম্ভাবনা জায়গা আছে। কিন্তু স্রেফ একটা দুটো সিটের জন্য সিপিএম এই ইন্ডিয়া জোটের সঙ্গে গেছে মানে শুধু ওদের সঙ্গে গেছে না। আপনাদের অভিজ্ঞতা কি আমি জানি না কতটুকু, জানারই কথা, আপনারা যেহেতু সাংবাদিকতা করেন, যে সিপিএম ভারতবর্ষের এমন কোনো রাজনৈতিক দল নেই যার সঙ্গে সিপিএম করতে পারে, ব্যতিক্রমহীনভাবে কেউ বাদ নেই। আমি যে কথাটা বলছি জোরের সঙ্গে বলছি, কেউ বাদ নেই। মুসলিম লীগের সঙ্গে করেছে, বিজেপির সঙ্গে করেছে, জানেন আপের সঙ্গে করেছে, যেখানে যান, অগপর সঙ্গে করেছে আসামে। ফলে এ হচ্ছে এর সুবিধাবাদের জোট। ফলে ইন্ডিয়া জোটটা একেবারেই হচ্ছে ক্ষমতার ভাগাভাগি, এর বিরুদ্ধে আরেকটা কর্পোরেট পুঁজির প্রতিনিধি একটা দল আসবে। ফলে আমরা লেফট ইউনিটি চাই, লেফট আন্দোলন চাই। কংগ্রেস এই কাজগুলোই করছে। এই যে আজকে যে বলছেন গণতন্ত্র, ঠিকই, ইন্দিরা গান্ধী প্রথম ভারতবর্ষে গণতন্ত্রের উপর আক্রমণ এনেছে। কি আক্রমণ? না ইমার্জেন্সি যাবে, তারা কিন্তু করেনি, সমস্ত অধিকার মানে টানেল করা হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এখন যে কেউ বলতে পারে, আমিও বলবো যে আজকে সেই কাজটাই হচ্ছে ডিক্লেয়ার ইমার্জেন্সি না ডিক্লেয়ার করে মোদি সেই কাজ করছে, একই কাজ করছে। আগামী দিনে ইন্ডিয়ার ক্ষমতা আসে, তারা এই কাজগুলি করেছে, এই কাজগুলি। আর এটা হচ্ছে তোমার প্রেডিকশান। কেউ বলছে কী হবে না হবে, তো আমরা বলতে পারবো না যে আবার নির্বাচন হবে কি না। অত সহজ এটা হওয়ার কথা না। চাইলে ফ্যাসিবাদ নিয়ে আসতে পারবে মোদি, অত সহজ বিষয়। দেশের ইন্টেলেকচুয়াল সার্কেল একজনকে পাইনি, নট এ সিঙ্গেল ইন্টেলেকচুয়াল মোদি পেয়েছে, আপনি তার নাম করতে পারবেন। যদি আপনারা বলেন কঙ্গনা রানাউত খুব ইন্টেলেকচুয়াল, তাহলে ঠিক আছে, বা ওর সঙ্গে আর একজন সিনেমা স্টার আছে, নাম বলে গেলাম, সেই তাক মাথা সেই হলো আর কি। বলছি এইরকম 2-3 ফিল্ম স্টার এদের ইন্টেলেকচুয়াল একজনের নাম করতে পারবেন, একজনের নাম। বাকি যারাও টাকা দিয়ে কেনা পরিপূর্ণ, একজন ইন্টেলেকচুয়াল। ফলে এরা কিন্তু বিপুল বাধা মিডল ক্লাস। এই আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এসছেন, তারা কী রাজনীতি করেন আমার জানার দরকার নেই।
কিন্তু তারা এইটুকু তো তাদের মানটা থাকারই কথা যে ফ্যাসিবাদের দিকে যে যাচ্ছে তারা কোন দিকে যাচ্ছে, এরা বাধা, এই বাধাটা যেমন তেমন বাধা ভারতবর্ষে, মানে অল আউট ফ্যাসিবাদ আনাকে। ফলে আমরা চাই যুক্ত আন্দোলন মানুষ দাঁড়াবে, ফলে মোদি থাকবে তো কোনো জ্ঞানী, ফলে ওরা ওদের অ্যাটেম্প করবেই, মালিকরা সব দিকে করে ওরাও করেছিল, কিন্তু আলটিমেটলি কেউ যাতে নেই। হিটলারও বেঁচে থাকে না, সুইসাইড করেছিল, পাবলিক পিটিয়ে একে মুসলিমকে পিটিয়ে মেরেছিল। মোদি থাকনাথ মোদির পরবর্তী পুরুষ যারা আসবে তারা যদি এই কাজটাই করতে চায় 5 বছর 10 বছর, তারপরে মানুষ কিন্তু জনগণ তার উত্তর দেবে। পথ হচ্ছে প্রগতির পথ, পথ এগোবে, কেউ আটকাতে পারবে না। মানুষের মুক্তির পথে মানুষ মুক্তি।